এখান থেকে জল নিয়ে এখানে যে সমস্ত শিবলিঙ্গগুলো আছে তার মাথায় জল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন কৌশানীতে আছি। আর দূরে কিন্তু একটা আবছা পাহাড়ের লেয়ার দেখা যাচ্ছে, ওখানেই আর কি পিক রয়েছে। আকাশটা ডাল বলে আর কি পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এমনি ক্যামেরায় ধরা পড়ছে না, আমি চোখে দেখতে পাচ্ছি একটা হালকা পাহাড়ের লেয়ার আর কি বোঝা যাচ্ছে পিকের। আর তার সাথে খুব সুন্দর করে সূর্যটা মেঘের আড়াল থেকে উঠছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে জায়গাটা। তো আজকে আমরা কৌশানী থেকে বেরিয়ে যাব। প্রথমে গান্ধীজির আশ্রমে যাব, তারপরে বৈজনাথ টেম্পলে যাব, তারপরে দেরাদুনের দিকে রওনা দেবো। কিন্তু আজকে দেরাদুন পৌঁছাতে পারবো না, যত দূর যাওয়া যায় তত দূরই যাব। তো সকাল সকাল একটা সুন্দর ভিউ তোমাদেরকে আবার দেখাই, তোমরা দেখো। আর তারপরে একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে কর্নার ইন হোমস্টে, এটাতে কালকে আমরা ছিলাম। আর আজকে বাইক পুরো রেডি। আমরা এক্ষুনি বেরিয়ে যাব। প্রথমে যাব হচ্ছে গান্ধীজির আশ্রমে। তো আজকের রাইড শুরু হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গান্ধী আশ্রম। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হবে এই গান্ধী আশ্রম। গতকাল রাতে বেশ ঠান্ডা ছিল, সকালে আর ততটা ঠান্ডা নেই, বাট চার্মিং ওয়েদার। এই দেখো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। আমি আগের ভিডিওতে কৌশানী সম্পর্কে কিছুটা বলেছিলাম। যারা আমার আগের ভিডিও দেখোনি তারা চট করে আগের ভিডিওটা দেখে না, তাহলে এই ভিডিওর সাথে একটা লিঙ্ক করতে পারবে। সি লেভেল থেকে এই কৌশানী 1890 মিটার উচ্চতায় রয়েছে। পশ্চিম হিমালয়ের একটি উচ্চতম মনোরম হিল স্টেশন হচ্ছে এই কৌশানী। মহাত্মা গান্ধী এখানে বসবাস করেছিলেন, আর সেই আশ্রমেই আমরা এখন যাচ্ছি। কৌশানী থেকে চৌখাম্বা, ত্রিশূল, নন্দাদেবী এই পিকগুলো খুব ভালোভাবে দেখা যায়। কৌশানী দিয়েই কোশি নদী প্রথম প্রবাহিত হয়েছে। এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কোশি নদী বয়ে যাচ্ছে। এটি এখানকার একটি উল্লেখযোগ্য নদী। আমরা 3 মিনিটের মধ্যে গান্ধীজির আশ্রমে পৌঁছে গেছি। এই হচ্ছে ঢোকার গেট। এই আশ্রমে গান্ধীজি 1929 সালে 12 দিনের জন্য এসেছিলেন। এই আশ্রম অনাসক্তি আশ্রম নামেও পরিচিত। এর ভিতরে রয়েছে যোগাসনের প্রার্থনা গৃহ। এর ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। এখানে বসে শুধুমাত্র প্রার্থনাই করা হয়। এটা খুব শান্তির জায়গা। আর এই গান্ধী আশ্রম থেকে কুমায়ুন হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলি দেখতে পাওয়া যায়। এছাড়া এখান থেকে কিন্তু অপূর্ব সূর্যাস্ত দেখা যায়। গান্ধীজির আশ্রমে যে প্রেয়ার হলটা রয়েছে সেখানে ছবি তোলা নিষেধ আছে। তো ভেতরে আর কি বলে দিচ্ছি কি আছে। ভেতরে গান্ধীজির জীবনের মানে একদম ছোটবেলা থেকে পুরো স্বাধীনতা মানে সমস্ত কিছুই আর কি ছবি সহকারে ডিটেলসে দেওয়া রয়েছে, কিছু কিছু লেখা রয়েছে। আর ওখানে সবাই প্রে করতে আসে। আর নিচে শতরঞ্জি পাতা, ওখানে সবাই বসে প্রে করে। একদম পুরো শান্তির জায়গা, এটা খুব সুন্দর। মানে বসে প্রার্থনা করাটাই হচ্ছে এখানে মেন। আর এমনিতে তো পরিবেশটা তো খুব সুন্দরই। আর আমরা সকাল সকাল এসেছি, একদম ফাঁকা। আর মানে ভীষণ ভালো লাগছে আর কি, কেউ নেই, শুধু আমি একা ঘুরলাম এখন, এত সকালবেলা এসেছি। যাই হোক, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। গান্ধীজির আশ্রম দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আশ্রমের ভিউ ভালোই ছিল,
আর এখন আমরা বৈদ্যনাথ টেম্পলের দিকে যাচ্ছি। ওইটা এখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরে রয়েছে। 40 মিনিট মতো টাইম লাগবে যেতে। তো যেতে যেতে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। বৈদ্যনাথ ধামের আগে নদী পার হতে হবে। বড় বাজার এটা। কৌশানীতে চা বাগানও রয়েছে। তো এই ট্রিপে আমরা এতটা চা বাগান দেখেছি, ইভেন আমরা চা বাগানের মধ্যে রিসর্টেও ছিলাম। তো এই কারণে আমরা আর এখানে চা বাগানে গেলাম না। তবে বর্তমানে এখান থেকে কিন্তু চা বিদেশেও রপ্তানি হচ্ছে। নদীটা সুন্দর। এখানে দাঁড়াতে হবে। এখানে দাঁড়াতে হবে। এইদিকে মনে হয়। কোন দিকে? এইদিকে। আমি এখন বৈদ্যনাথ টেম্পলের দিকে যাচ্ছি। এটা গোমতী নদীর তীরে অবস্থিত। প্রথমে কিছু সিঁড়ি স্টেপ রয়েছে, তারপরে ফ্ল্যাট রাস্তা। জানি না কোথায় রয়েছে মন্দির, এই দিক দিয়ে তো যেতে বললো তাই যাচ্ছি। ও আচ্ছা, দেখা গেছে, ওটাই হবে আশা করি। চলো যাই। আর এই যে পাশে একটা বাগান মতো রয়েছে, কিছু গাছ লাগানো, আর ওই যে গোমতী রিভার বয়ে যাচ্ছে। এসে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে এই যে গাছের ফাঁক দিয়ে। এই বৈদ্যনাথ মন্দিরটি 1200 শতকে স্থাপিত হয়। গোমতী নদী এবং গরুড় গঙ্গা নদীর সঙ্গমস্থলে রয়েছে এই মন্দিরটি। কথিত আছে এই মন্দিরেই শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই মন্দির গোষ্ঠীর মধ্যে মোট 17টি মন্দির রয়েছে, আর প্রধান হলো শিব মন্দির। এছাড়াও পার্বতী মন্দির, গণেশ মন্দির, সূর্য মন্দিরও রয়েছে। এই মন্দিরগুলি সিস্ট পাথরের ব্লক দিয়ে তৈরি করা। এই হচ্ছে গোমতী নদী। ডান দিক দিয়ে বয়ে এসে এখানে একটা কুণ্ডের আকার নিয়েছে, আর তারপরে বাদিক দিয়ে বয়ে গেছে। আর এই নদী থেকেই সবাই জল নিয়ে শিবের মাথায় জল ঢালে। মাছও দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে বেশ বড় বড় মাছ রয়েছে, বেশ বড় বড়। পুরোহিত মশাই বললেন যে এটা প্রায় 1200 বছরের পুরনো, আর এই মন্দিরটা পুরোটাই একদম পাথরের তৈরি, একদিনে তৈরি করা হয়েছিল। মন্দির চত্বরটা বেশ ছিমছাম ছিল, শান্ত পরিবেশ। আর সকালবেলা এসেছি, একদম লোকজন নেই। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে হচ্ছে রুদ্রপ্রয়াগ। তো বাইরে সন্দীপ ওয়েট করছে, এখন ওখানে যাব, গিয়ে তারপরে রাইড শুরু হবে। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে আসছে। এখানে বাবু দাঁড়িয়ে আছেন। বৈদ্যনাথ টেম্পল দর্শন করে এখন আমরা রাইড শুরু করলাম রুদ্রপ্রয়াগের দিকে। এখান থেকে রুদ্রপ্রয়াগ হচ্ছে 120 কিলোমিটার। আমরা এখন গোয়ালধাম বৈদ্যনাথ বাগেশ্বর রোড দিয়ে যাচ্ছি। এই দিকের রাস্তাও কিন্তু খুব সুন্দর। এই পথে আগে আমরা পাবো কর্ণপ্রয়াগ। এদিকে পার্কিং যাবে, মানে বেশি ভিড় হয়ে গেলে এখানে পার্কিং করতে, এখানে পার্কিং করতে। এটা কুমায়ুন থেকে আমরা আজকে গারোয়ালে যাব। আজকে কুমায়ুন থেকে আমরা গারোয়ালে যাব। আমরা এবার গোমতীকে ক্রস করব।
গ্রামের নাম ঘাগলি। যে নদীটা ক্রস হবে সেটা গোমতীরই মেন পার্ট। জল খুব স্বচ্ছ, আজ যা দেখলাম বেশ পরিষ্কার। এই দিকে আর কি একদম হালকা খুব ভালো করে দেখতে হবে, তাহলে চৌখাম্বা আর ত্রিশুলি নজরে পড়ছে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম দিকটা দেখা যাচ্ছিল বলে, আর এখান থেকে হচ্ছে রুদ্রপ্রয়াগ এখনো 105 কিলোমিটার বাকি রয়েছে, আর কর্ণপ্রয়াগ হচ্ছে 73 কিলোমিটার। আর আমরা যে রোডটা ধরে আছি সেটা হচ্ছে গোয়ালধাম বদ্রীনাথ বালেশ্বর। এখান থেকে গোয়ালধাম, কেদারনাথ, বদ্রীনাথ এই জায়গা থেকে সব যাওয়া যায়। এই রাস্তাটা বেশ ভালো করেছে। এখন মনে হচ্ছে অনেক বড় বড় ফুটবল মাঠের মতন রাস্তা। এতক্ষণ সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন মনে হচ্ছে যেন বেশ বড় রাস্তা, বেশ চওড়া রাস্তা আর কি। গরম গরম পুরি আছে আর দহি। আমরা গোয়ালধাম মার্কেট থেকে ব্রেকফাস্ট করে আবার রাইড শুরু করে দিলাম। আর এখান থেকে রুদ্রপ্রয়াগ হচ্ছে 97 কিলোমিটার। আমরা আবার রাইড শুরু করে দিলাম। আজকে ওয়েদার বেশ ভালো, একদম ঝকঝকে আকাশ, রোদ রয়েছে খুব ভালো দেখা যাচ্ছে। আশা করি তোমরাও কিছুটা দেখতে পাবে। দারুণ দারুণ। গাড়োয়াল মানে এটা কুমায়ুনের শেষ দিক, গাড়োয়ালের শুরুর দিক। এদিকটা যথেষ্ট সুন্দর। পাহাড়টা নেমে যে ঢালটা দেখো কিরকমভাবে ফ্ল্যাট হয়ে ঢাল হয়েছে, স্ট্রেট ওঠেনি বা ইয়ে হয়। পুরো দিকগুলো ধীরে 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 উপরে উঠেছে, কোচকানো ব্যাপারটা কম এদিকটার। এটা তো তরালি মার্কেটে ঢুকছি। এখানে ছোট মার্কেট, বড় মার্কেট না, তরালি। ঋষিকেশ 196, বদ্রীনাথ 148। কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছি রাস্তাটা। অসাধারণ লাগছে রাস্তাটা। তো পাহাড়ের মাঝখানে যে গর্জটা আছে, গর্জটা বেশ ডিপ। কি নদী? অলকানন্দা। সামনে ক্লিফ হ্যাঙ্গারও আছে, এক পাশে ক্লিফ হ্যাঙ্গার, এক পাশে নদী। রাস্তাটা সুন্দর। এখান থেকে যোশীমঠ হচ্ছে 90 কিলোমিটার, কর্ণপ্রয়াগ হচ্ছে 7 কিলোমিটার, কেদারনাথ 128 কিলোমিটার। এটা শিমলি বাজার, কর্ণপ্রয়াগ আর 4 কিলোমিটার হবে। এখন কর্ণপ্রয়াগে ঢুকছি।
এখানে অলকানন্দ আর পিন্ডারি একসাথে হয়ে অলকানন্দা হবে। এখান থেকে কেদারনাথ, প্রয়াগ আর বদ্রীনাথ ভাগ হচ্ছে। এদিকে চলে গেলে কেদারনাথ, এদিকে চলে গেলে বদ্রীনাথ। এই যে এই জায়গাটা হচ্ছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগের যে সঙ্গম সেটা, একটা হচ্ছে অলকানন্দা আর পিন্ডার রিভার, এই দুটো রিভারের সংযোগস্থলে এই পুরো কর্ণপ্রয়াগটা অবস্থিত। এখান থেকে দেবপ্রয়াগ আর 31 কিলোমিটার, কিন্তু প্রায় 1 ঘন্টার কাছেই লাগবে কর্ণপ্রয়াগ থেকে দেবপ্রয়াগ। হ্যাঁ, এবার রাস্তায় জ্যাম হবে, ভিড় হবে। গঙ্গোত্রীর রাস্তার বরফ গলেছে সবে। হ্যাঁ, গঙ্গোত্রীর রাস্তার বরফ সবে গলেছে। তাই? হ্যাঁ, মানে উত্তরকাশীর পর থেকে? না না, হর্ষিলের পর। হর্ষিলের ওখান থেকে, হ্যাঁ, হর্ষিলের পাশ দিয়ে হ্যাঁ, একটা নতুন রুট হয়েছে, যে রুটটা হচ্ছে পুরনো ওল্ড সিল্ক রুটের একটা কানেকশন। মানে আগে তো বন্ধ করে দিয়েছিল এই রাস্তাটা, যেতেই ছিল না, এখন খুলেছে। ওইখানে ওল্ড সিল্ক রুটে যাওয়া যায়, মানে সেই পুরনো পাহাড়ের গা দিয়ে কাঠ কেটে রাস্তা বানানো, এরকম বেশ কিছু রাস্তা আছে আর কি, ওল্ড সিল্ক রুট। এই তো তেল নিয়ে নেবে, নিলে হয়। পেট্রোল ভরে নিলাম এখান থেকে। এখানে রেট ছিল 94.72 আর 822 টাকার পেট্রোল কিনলাম। এখানেও পেট্রোলের দাম অনেকটাই। সামনে আসছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ মাত্র 2 কিলোমিটার। রেস্টুরেন্ট, এটা কি হোটেল? যাবে? তুমি গিয়ে কথা বলে আসো। হ্যাঁ, তুমি গিয়ে কথা বলে আসো। আচ্ছা, ওইটা দিয়ে উঠে যাও। ঠিক আছে। এইরকম ভিউওয়ালা ঘর পেয়েছি আজকে। এই হচ্ছে রুম, এসি আছে, এদিকে একটা আলমারি, হচ্ছে টয়লেট, গিজার আছে। পুরো বিধ্বস্ত হয়ে গেছে আজকে রুদ্রপ্রয়াগে ঘর খুঁজতে খুঁজতে। একে তো সিজন চলছে বলে মানে অনেকগুলো হোটেলের রুমই নেই, আর তারপরে একটা ঠিকঠাক রুম পেতে পেতে এই রুমটা মানে এই হোটেলটা পেলাম। আর অন্য যেগুলো আছে অনেক হাই রেট, 3.5-4, তো আমাদের পক্ষে ওটা সম্ভব না। যাই হোক, এটা তাও তুলনামূলক একটু কম রেটে পেয়েছি। যাই হোক, আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট করি, তারপরে আবার কথা হবে। এই জোনে তো এখন নিরামিষই চলবে, আমিষের কোনো বালাই নেই, তো এখন আমাদের নিরামিষই খেতে হবে। তাহলে আমরা লাঞ্চটা করে নিই,
তারপরে একটু রেস্ট নেব। রুদ্রপ্রয়াগেও যে এরকম গরম ভাবো এতটা বুঝতে পারে 12:30 1টার পর থেকে আর মানে রাইড করাই যাচ্ছিল না, তার মধ্যে এতটা চক্কর খেয়েছি হোটেল খোঁজার জন্য, সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছি। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমাদের এই হচ্ছে আজকের লাঞ্চ, ভাত, আলু গোবি আর আলু জিরা। আমাদের ডিনার এসে গেছে। ডিনারে আমরা ভাত, পনির, আলু জিরা আর ও খাবে হচ্ছে রুটি। আমাদের আজকে ডিনার কমপ্লিট আর এখন ঘুমানোর পালা। কালকে আমরা রুদ্রপ্রয়াগ থেকে বেরিয়ে হরিদ্বার চলে যাব। তো আজকের এক্সপেন্সেসটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম 120 টাকার, তারপরে গাড়িতে পেট্রোল ভরা হয়েছিল 822 টাকার, লাঞ্চ করেছিলাম 350 টাকার, আর এখন ডিনার হয়েছিল 420 টাকা। তো এই ছিল হচ্ছে আজকের এক্সপেন্সেস। আর কালকে সকালবেলা তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সবাইকে গুড নাইট জানাচ্ছি, তবে গুড নাইট জানানোর আগে বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে। গুড বাই, টাটা, আবার কাল সকালে দেখা হবে।